গল্পটি আমি জেনেছি আমার বড় ভাইয়ের বন্ধুর কাছ থেকে। তার বন্ধু জাহানের আম্মু প্রায় অসুস্থ থাকায় গত জানুয়ারি মাসে জাহান ও তার পরিবার জাহানের আম্মুকে নিয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে যান চিকিৎসা করানোর উদ্দেশ্যে। চিকিৎসা করতে যাওয়ার কিছুদিন পরে জাহান তার মামাতো ভাইয়ের সাথে কলকাতার কোনো এক জায়গায় ঘুরতে যাবে বলে মনস্থির করে। একদিন কলকাতা শহরে এক রাতে জাহান তার মামাতো ভাইয়ের সাথে একটি মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছিল। বাসায় ফেরার আগে চায়ের দোকানে বসে জাহান ও জাহানের মামাতো ভাই হুজুরের সাথে তার মায়ের অসুস্থতার ব্যাপার নিয়ে কথা বলছিল। এমন সময় মোটামুটি বয়স্ক এক ব্যক্তি জাহানকে দেখে বললেন, বেটা, তোমার মায়ের কোনো সমস্যা নেই, মানে শয়তানি কিছু নেই, সুস্থ হয়ে যাবেন উনি, চিন্তা করিস না। একটু অবাক হলো ওখানের সবাই এবং সে ব্যক্তিকে তার পরিচয় জিজ্ঞেস করলো। লোকটা কথায় কথায় নিজের জীবনের দুর্বিষহ এক কাহিনী জাহানের সাথে শেয়ার করে। জাহান আমাকে জানায় যে কলকাতায় আমাদের ভার্সিটির অনেক বন্ধু নাকি রয়েছেন। যাই হোক, এরপর জাহান আমাকে বলে যে সেই ব্যক্তির সাথে তার পরিচয়ের পরদিন সন্ধ্যায় মসজিদে যাওয়ার পর সেই ব্যক্তির সাথে একজন মধ্যবয়স্ক ভদ্রলোককে দেখতে পেল তারা। জাহান ও তার মামাতো ভাই ও সেই দুজন ব্যক্তিকে মসজিদের কোনায় বসে কথা বলার সময় দেখল। সেই ব্যক্তি জাহানকে তার জীবনের একটি ঘটনা শোনানোর পর জাহান আমাকে আপনাদের সাথে শেয়ার করার কথা জানায় এবং এও জানায় যে আমি আপনাদের সাথে পুরো ঘটনাটি যেন শেয়ার করে থাকি। এরপর সেই ব্যক্তি জাহানের কাছে ঘটনাটি জানানোর পর জাহান আমাকে সেই ঘটনাটি বাংলাদেশে ফিরে শেয়ার করে। সেই বয়স্ক ব্যক্তির ঘটনা আমি ওনার ভাষাতে আপনাদের সামনে উপস্থাপন করছি। যদি অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি হয়, আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম জাহান, আজ আমি তোমাকে যে ঘটনাটি পাঠাচ্ছি তা আমি অন্য কারো মাধ্যমে পাঠাচ্ছি, কারণ আজকের দিনে আমার কাছে নিজস্ব বাড়ি, মোবাইল, গাড়ি কিছুই নেই। যদি থাকতো তবে আমি নিজেই তোমাদের কাছে এসে ঘটনাটি জানাতাম। কিন্তু এমন এক সময় ছিল আমি কোটিপতি ছিলাম, আমার অনেক অনেক টাকা ছিল, যখন অনেকে লাখপতিও ছিল না। কিন্তু একজন কোটিপতি মানুষ কেন এমন ফকির বনে গেল, কেন এখন এমন দুর্বিষহ জীবনযাপন করছে, সেটা তুমি আমার ঘটনা শুনলেই বুঝতে পারবে। আমার নাম বশির আহমেদ। আমি ভারতবর্ষের আনাচে কানাচে ট্যুর দেই আর কি, ঘুরে ফিরে বেড়াই। আমার কোনো বাড়িঘর নেই। ছোট বয়স থেকে আমার ওপর আল্লাহ তাআলার অনেক রহমত ছিল। আল্লাহ আমাকে একটি ধনী এবং খানদানি পরিবারের সন্তান হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। শুধু ধনী নয়, আল্লাহ আমাকে অনেক সুদর্শন বানিয়েছিলেন। অনেক ভালো বাবা মা, ভাই বোন, ভালো চেহারা, ভালো ভাগ্য, টাকা, সম্মান, আল্লাহ যেন এই সব কিছু আমাকে দিয়ে পরিপূর্ণ করে রেখেছিলেন। ভাই, আমি কিন্তু নিজের প্রশংসা করার জন্য একেবারে এসব বলছি না, বরং আমি আমার জীবনের সত্যিটাই তুলে ধরছি। এসব কিছুর সাথে সাথে আল্লাহ আমাকে খুব বুদ্ধিমানও বানিয়েছিলেন। আমাদের পরিবারের অঢেল ধন সম্পদ থাকার পরও আমার ভেতরে একটা তাড়না ছিল যেন এই সম্পদ আমি কিভাবে দ্বিগুণ বা তিনগুণ করতে পারি। এই কারণেই আমি মাত্র 15 বছর বয়সে ব্যবসায় জড়িয়ে পড়েছিলাম। আমার আজও মনে পড়ে, সেই ছিল 1990 সাল। মাত্র 20 বছর বয়সেই আমি একটি বড় জুয়েলারি প্রতিষ্ঠান তৈরি করেছিলাম। এখন নিশ্চয়ই আপনারা ভাবছেন, এত ছোট একটা ছেলে কিভাবে একটি জুয়েলারির ব্যবসা করতে পারে, বা এত টাকাই বা সে কোত্থেকে পেল। ওই যে বলেছিলাম, আমার পরিবারের আর্থিক অবস্থা খুবই ভালো ছিল। আর 20 বছরের বাচ্চারা যখন তাদের বাবা মার কাছে আবদার করত, আমি তখন আমার আব্বুর সাথে ব্যবসা নিয়ে আলোচনা করতাম, নানান যুক্তিতর্ক উপস্থাপন করতাম। আমার আব্বু বলতেন আমি নাকি আমার বয়সের থেকেও 5 বছর এগিয়েছিলাম। আমার এখনও মনে আছে যে আমি এই কাজটা মাত্র 5 লাখ টাকায় শুরু করেছিলাম, যার মেন ইনভেস্ট ও ফান্ডিং করেছিলেন আমার বাবাই। আমার বড় ভাই হাসান আমাকে বলতেন, আমাদের তো অনেক আছে ভাই, তুমি পারিবারিক ব্যবসায় বসো, এভাবে তোমার আলাদা কাজ করে কি দরকার। কিন্তু আমি তো আমার ভাইয়ের কথা শোনার লোক ছিলাম না, এবং পারিবারিক ব্যবসায় বসার মতো মানসিকতা আমার ছিল না। অবশেষে আমার জেদের সামনে উনিও হার মানলেন। আমি যেই কাজ 5 লাখ টাকা দিয়ে শুরু করেছিলাম, সেই কাজে এত উন্নতির দিকে যাচ্ছিল যে মাত্র 3 বছরের মধ্যে 5 লাখ টাকা 50 লাখ টাকায় পৌঁছে গিয়েছিল। আমি আমার বাবার থেকে নেওয়া টাকাটাও ব্যবসায় নীতি অনুযায়ী ইন্টারেস্ট সহ ফেরত দিতে সক্ষম হই। তখন বাসার সবাই আমার প্রশংসায় পঞ্চমুখ। ওনারা বলতেন, দেখো কেমন স্মার্ট আমাদের ছেলে, ব্যবসায় কতটা দক্ষ। আসলে ভাই, 50 লাখ টাকা তখনকার সময় অনেক বিশাল অঙ্ক ছিল। আমার পা যেন তখন আর মাটিতে ছিলই না। আমি যেন আসমানে নতুন এক উড়ান উঠতে যাচ্ছিলাম। জীবনে প্রথম ব্যবসা, তাও আবার এত ছোট বয়সে, এবং আল্লাহ আমাকে এতটাই তৌফিক দিয়েছিলেন যে আমি আরো উৎসাহী হয়ে উঠলাম এবং আমি ভাবলাম
এই কাজটাকে আরো বড় করতে হবে। তাই আমি বিদেশ থেকে প্রচুর দামি পাথর আমদানি করতে শুরু করলাম। আল্লাহ সেখানেও আমাকে অনেক সাহায্য করেছেন এবং আমাকে সঠিক পথ প্রদর্শন করেছেন, আলহামদুলিল্লাহ। আর এরপর মাত্র 4 বছরের মধ্যে আমি প্রায় 7 কোটি টাকার মালিক হয়ে গিয়েছিলাম। আমি যেই সময়ের কথা বলছি সে সময় দেশে কোটিপতির সংখ্যা খুব একটা ছিল না, এমনকি লাখপতি হওয়াও একটা বিশাল ব্যাপার ছিল। কিন্তু সেই সময় আমি মাত্র 27 বছর বয়সে তা অর্জন করেছিলাম। আল্লাহর রহমত ও আমার পরিশ্রমের মাধ্যমে আমার জীবনযাপন ছিল খুবই হাইপাই। নতুন গাড়ি নিয়ে যেখানে ইচ্ছা যেতাম, বৃত্তবান মানুষদের সাথে ওঠা বসা করতাম। আমার মনে হতো আমি জন্ম নিয়েছি খানদানি একটি পরিবারে, আর আমার পরিবার ইন্ডিয়ার সবচেয়ে ধনী পরিবারগুলোর মধ্যে অবস্থান করবে। আমার বাড়িতেও মা বাবা আর ভাইরা আমার প্রশংসা করতেন। তারা বলতেন, সত্যি তুমি তোমার পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়ে এত ছোট বয়সে কি অসাধারণ কিছু করেছ। সে যাই হোক, আল্লাহর অনেক রহমত অঢেল ধন সম্পদ থাকার পরেও আমি কখনোই অহংকারী ছিলাম না। আর আমার আশেপাশের মানুষরাও আমার এই সাদাসিধে স্বভাব দেখে খুব প্রশংসা করত। এবার আসি সেই মূল কথায়, যেখানে আমার জীবনের পতনের মূল সূত্রপাত হয়েছিল। আমার সকল ভাই ও বোনদের বিয়ে শাদী ধুমধাম করে হয়ে গেছে। তখন আমি একমাত্র অবিবাহিত ব্যক্তি। আমি একাই থাকতাম কাজের কারণে। যেহেতু সব ভাই বোনদের বিয়ে হয়ে গিয়েছিল, তাই আমার বিয়ে নিয়েও আমার আব্বু আম্মু ভাবনা শুরু করে দিলেন। পরিবারের সকল সন্তানদের বিবাহ ইতিমধ্যে সম্পন্ন হবার ফলে আমার ওপর বিয়ের চাপটা অনেক বেড়ে গিয়েছিল। আমার মা জিজ্ঞেস করতেন, যদি তোমার কাউকে পছন্দ হয় তাহলে বলো। যদিও বিষয়টা একটু লজ্জার ছিল, তবুও আমি আম্মুকে বলতাম, যেখানে আপনার ভালো লাগবে সেখানে আমার বিয়ে ঠিক করে দেবেন। অবশেষে অনেক খোঁজার পর আম্মু আমার জন্য একজন মেয়ে খুঁজে পেয়ে গেলেন। যে পরিবারের মেয়ে আমার আম্মু আমার জন্য দেখেছিলেন, সেই পরিবারটি খুব বেশি ধনী ছিল না, কিন্তু তারা আচার ব্যবহারে শালীনতায় অনেক সমৃদ্ধ ছিল। আর এটাই আমার আম্মুর পছন্দ হয়েছিল। পরিবারটি খুব বেশি ধনী ছিল না বললে আসলে ভুলই হবে। আসলে তাদের সত্যি বলতে তেমন কিছু ছিল না, বরং ওনারা খুব অভাবে দিন কাটাচ্ছিলেন। হয়তো আম্মু এই কারণেই তাদের পছন্দ করেছিলেন। আমার আশেপাশের মানুষ, পাড়া প্রতিবেশী, এমনকি আমার দাদা দাদিও আমার আম্মুকে বলতে লাগলেন, যে কোনো সম্পর্কই অবশ্যই কুফু মিলিয়ে করতে গিয়ে, কুফু হচ্ছে একই পরিবার, যে ধরনের দিক থেকে মিল থাকে সেটা, এরকম একটা পরিবারে কেন যাচ্ছ? কিন্তু আম্মুর কথা, আমাদের কাছে শালীনতা ও আচার আচরণ বেশি গুরুত্বপূর্ণ। টাকা পয়সার তো আমাদের দরকার নেই, আল্লাহর দয়ায় অনেক আছে আলহামদুলিল্লাহ। আম্মুর কথা মতো আমার বিয়ের দিন চলে এলো। আমার সেই সময়ে সবচেয়ে দামি গাড়িগুলো ছিল, কারণ ছোট থেকেই বড় বড় গাড়ির প্রতি আমার প্রচণ্ড উইকনেস কাজ করত। যখন আমি 6টা গাড়ি নিয়ে সেখানে পৌঁছালাম, তখন লোকজন আমার গাড়িগুলো দেখে অবাক হয়ে তাকাচ্ছিল। বিয়ের অনুষ্ঠানে থাকা প্রতিটি মানুষ ওই মেয়েটির কথা বলছিল যে মেয়েটা আমার মতো একজন ধনী স্বামী পেয়েছে। তবে আমি নিজেও অনুভব করেছিলাম যে আম্মুকে আমার জন্য অন্তত আরেকটু ভালো জায়গায় সম্পর্ক করা উচিত ছিল। কিন্তু সে সময়টা এমনই ছিল, ছেলেমেয়েরা খুব একটা কথা বলতো না, বিশেষ করে বিয়ের ব্যাপারে। আর মা বাবার প্রতিটি নির্দেশ মাথা নত করে শুনত। এতক্ষণ আমি নিজেও নিজের পরিবারের যে বর্ণনাগুলো দিলাম, সেগুলো শুনে হয়তো আপনারা অনেকেই বিরক্ত হচ্ছেন, কিন্তু আমি সত্যি বলছি। পরবর্তী অধ্যায় শোনার জন্য এসব বলা সত্যি জরুরি। তবু আমি এত কিছু বলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার বিয়েটা হয়ে গেল সেদিন, কিন্তু বিয়ের পর বুঝলাম যাদেরকে আমার মা খুব ভালো মনের মানুষ বলে মনে করেছিলেন, আসলে তারা মোটেও তেমন ভালো মানুষ ছিলেন না, বরং ওনারা ছিলেন এক জাদুকরী পরিবার। আপনারা নিশ্চয়ই ভাবছেন, ওনারা যে জাদুকরীর পরিবার সেটা আমি কিভাবে জানলাম। আসলে ঘটনা হলো যে বিয়ে পড়ানোর পর আমি আমার স্ত্রীকে আমার হাতে পড়া ঘড়ি দিয়ে বললাম, এই ঘড়িটা তোমার ব্যাগে রেখে দাও, আমি বাড়ি গিয়ে নেব। এরপর থেকে সেদিন সেই ঘড়িটি আমার স্ত্রীর কাছেই ছিল। যখন আমরা বাড়িতে ফিরলাম, তখন আমার স্ত্রী কাপড় বদলাতে ওয়াশরুমে গেল। ঘড়িটা বের করার জন্য আমি তার ব্যাগ খুললাম। যখন আমি তার ব্যাগ খুললাম, তখন সেখানে কিছু অদ্ভুত ধরনের তাবিজ পেলাম। তাবিজগুলোর সাথে আরও ছিল 4-5টা কাগজ, যেগুলোর উপর আমার নাম লেখা ছিল, আর বাকি 4টি কোণে লেখা ছিল কিছু আমি যেটা বুঝতে পারছিলাম না। বিশ্বাস করো ভাই, তখন পর্যন্ত আমি কোনো জিন বা জাদুর সঙ্গে পরিচিত ছিলাম না, আর এসব সম্পর্কে কিছু আমার জানা ছিল না। আমার কেন, আমার পরিবারের কারো জীবনে তখন পর্যন্ত জিন বা জাদুর সাথে কোনো সম্পর্ক ছিল না। যাই হোক, বিয়ের পর আমি বুঝতে পারলাম আমার শ্বশুরবাড়ির লোকজন কতটা লোভী। বিয়ের কিছুদিন পর পর আমার শাশুড়ি আমার দোকানে আসতো এবং কোনো না কোনোভাবে একটি ভারী গহনার সেট নিয়ে চলে যেত। উনি গহনা নিয়ে চলে যাবার আগে বলতেন যে আমি কিছুদিনের মধ্যে টাকা দিয়ে দেব, কিন্তু ভাই সেই টাকা আর কোনো দিনই নিয়ে আসতো না। প্রথম দিকে আমি কিছু বলিনি, কিন্তু যখন ধীরে ধীরে এই ঘটনাগুলো বাড়তে শুরু করলো, আমি একদিন আমার স্ত্রীর কাছে গিয়ে স্বাভাবিকভাবে বললাম যে শোনো, তোমার মাকে একটু বুঝিয়ে বলো, এগুলো কি ঠিক?
এটা তো আমার ব্যবসা, তাই না? এভাবে যদি চলতে থাকে তাহলে তো আস্তে আস্তে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। উনি প্রায় 4-5 দিন পর পর সে দামি দামি গহনার সেট নিয়ে চলে যান, আর টাকা পয়সা দেবেন বলেও দেন না। তুমি ওনাকে একটু বিষয়টা বুঝিয়ে বলো। আমার কথা শুনে আমার স্ত্রী আমার ওপরেই খুব ক্ষেপে গেল। বলল, যদি আমার মা 2-3টি সেট নিয়েও নেয় তাহলে এতে আপনার সম্পদ কি কমে যাবে? আপনি এমন ছোট লোকের পরিচয় দিলেন। আমি আমার স্ত্রীর আচরণ দেখে হতবাক হয়ে গেলাম। আমি ওকে বললাম যে এটা সম্পদের ব্যাপার না, এটা আসলে মান সম্মানের বিষয়। এটা কি ধরনের কথা যে দোকানে এসে নিজের ইচ্ছা মতো জিনিস নিয়ে যাবে, বিনা পয়সায় নিয়ে চলে যায়? আমার বউ মাটির দিকে তাকিয়ে ঘর থেকে বের হয়ে গেল। আমি জানতাম সে তার বাবার বাড়ি গেছে। সন্ধ্যার মধ্যে সে তার বাবার বাড়ি থেকে ফিরে এসে আমার মুখে সজোরে টাকা ছুঁড়ে মারল। আমি অবাক হয়ে বললাম, এতটুকু সম্মান আমাকে করো? এটা কি ধরনের আচরণ? তোমার স্বামীকে সম্মান দিতে শেখো। তোমার কি এতটুকু ভদ্রতাও নেই? এরপর আমি টাকাগুলো নিয়ে দোকানে চলে গেলাম। দোকানে আমার ম্যানেজার টাকাগুলো গুনে আমাকে জানালো যে আমার শাশুড়ি যত দামের গহনা নিয়ে গিয়েছেন এখানে তার অর্ধেক দামও নেই। আমি বাড়ি ফিরে আমার বউকে বললাম, তুমি যে টাকাটা আমার মুখে ছুঁড়ে মারলে, কিভাবে মারলে? এখানে তো অর্ধেক দামও নেই। তোমার মা তো আমার কাছ থেকে আরো বেশি টাকার জিনিস নিয়ে গেছে। সে আমার দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, আধা টাকা তো পেয়েছো, বাকিটাও নাকি সময় মতো পেয়ে যাব। আমার নাকি এত উত্তেজিত হওয়ার কিছু নেই। এই বলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে সে বলল, আমরা তো ভিখিরি নই যে তোমার টাকায় আমাদের চলতে হবে। আমার বউয়ের এরকম কথায় আমি খুব বিরক্ত হচ্ছিলাম, কারণ একে তো এভাবে জিনিস নিয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে না, তার উপর আবার বড় বড় কথা বলছে। যদি ওনারা সরাসরি আমার কাছে টাকা চাইতো বা গহনা চাইতো আমি অবশ্যই দিতে রাজি হতাম, কিন্তু যেভাবে আমার সাথে প্রতারণা হচ্ছে তাতে আমি খুবই সমস্যায় পড়ে গেছি। কিছুদিন পরের কথা, আমার স্ত্রী তার বাবার বাড়ি থেকে ফিরে এলো। তার হাতে লাড্ডুর একটা বক্স ছিল। লাড্ডুর বক্স আমার দিকে এগিয়ে দিয়ে সে বলল, আম্মু তোমার জন্য পাঠিয়েছে। আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তাকে বললাম, মাশাআল্লাহ, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। এরপর তার আম্মুকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা দিতে বললাম এবং জানিয়ে দিলাম যে আমি যদি পাই তাহলে তাদের বাড়িতে যাব এবং আমার শাশুড়িকে নিজে অভিনন্দন জানিয়ে আসব। আমি ছোট থেকে মিষ্টি খুব পছন্দ করতাম। আমি আমার স্ত্রীর আনা সেই বক্স খুললাম এবং লাড্ডু খেতে শুরু করলাম। লাড্ডু খাওয়ার পর আমার মনে হলো যেন আমার মাথা ঘুরতে শুরু করেছে। আমার মনে হলো আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। কিন্তু অজ্ঞান হওয়ার আগে যে দৃশ্যটা দেখলাম সেটি হলো আমি পড়ে যাচ্ছি আর আমার স্ত্রী আমার দিকে তাকিয়ে হাসছে। যখন আমার চোখ জোড়া খুলল আমি তখন হাসপাতালে। আমার কাছে আমার পরিবারের লোকজনও ছিল, আমার বউ ছিল, আমার শাশুড়িও দাঁড়িয়েছিলেন। আমি উঠে সবার প্রথমে আমার বউকে জিজ্ঞেস করলাম, তুমি লাড্ডুতে কি মিশিয়েছিলে? একদম হঠাৎ করে আমার বউ আর শাশুড়ি অস্থির হয়ে গেল। আমার শাশুড়ি বললেন, বাবা, আমরা তো কিছু মিশাইনি। আমি ওনার থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমার বড় ভাই হাসানকে বললাম, ওই লাড্ডু খাওয়ার পর আমার শরীর খারাপ হয়ে গেছে। আমার পরিবার অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলো, কোন লাড্ডু? আমি বললাম, আমার বউ তার বোনের বিয়ের খবর জানানোর জন্য যে লাড্ডু নিয়ে এসেছিল সেই লাড্ডু। আমার কথা শুনে আমার বউ আর শাশুড়িকে অনেক বেশি চিন্তিত লাগছিল। আমার শাশুড়ি বলছিলেন, কি বলছো বাবা? আমরা তো খুশিতে লাড্ডু পাঠিয়েছিলাম, তো এতে কি কিছু মেশাতে হবে? তোমরা ডাক্তারের কাছে জিজ্ঞেস করো, তাহলে আমরা লাড্ডুতে কিছু মিশিয়েছি কিনা ওরাই বলবেন। আমার ভাই ডাক্তারের কাছে গেলেন। যখন তারা ডাক্তারের কাছে এ ব্যাপারে জিজ্ঞেস করলেন যে আমাকে বিষ বা অন্য কিছু দেওয়া হয়েছে কিনা, ডাক্তার উত্তরে বললেন, না, এমন কিছু নয়, শুধু তার ব্লাড প্রেশারটা লো হয়ে গিয়েছিল, এই কারণে অজ্ঞান হয়ে গিয়েছেন। এখন ডাক্তারও এই ব্যাপারে নিশ্চিত করেছিলেন যে কোনো বিষ জাতীয় কিছু দেওয়া হয়নি। ডাক্তার তো নিজের জায়গা থেকে সঠিক কথাই বলেছিলেন, কারণ বিষ নয়, বরং আমার উপরে জাদু করা হয়েছিল, যা মেডিকেল রিপোর্টে ধরা পড়া অসম্ভব। এরপর দিন আমার শরীর খুবই ভারী হয়ে যেতে লাগলো। আমি দোকানেও প্রতিদিন যেতে পারতাম না। আমার দোকানের ম্যানেজার প্রতিদিন এসে বলতো, ভাইজান, আপনার শাশুড়ি এসেছিলেন, 2টো সেট নিয়ে গেছেন। ম্যানেজারের কথাগুলো আমি শুনতাম, কিন্তু আমি জানি না কেন কিছুই বলতে পারতাম না। একেবারে চুপ হয়ে যেতাম। না স্ত্রীকে কিছু জিজ্ঞেস করতাম, না ম্যানেজারকে কিছু বলতাম। শুধু এতটুকুই বলতাম, নিয়ে গেছে, যাক, পরে আসলে আবার দিয়ে দিও। আমার মনে আছে ওই ম্যানেজার আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে দেখতো আর মনে মনে বলতো, তোর মাথা ঠিক আছে তো ভাই? টাকা মনে হয় তোর গাছে ধরে। আমি প্রায়ই আমার শ্বশুর বাড়ি যেতাম, কিন্তু শ্বশুর বাড়িতে আমি কেন যেতাম সেটা আমি জানি না। মনে হচ্ছিল আমি যেন একটা রোবট হয়ে গেছি, শুধু ঘরে পড়ে থাকি আর ছাদের দিকে তাকিয়ে থাকি, আর সময় পেলেই শ্বশুর বাড়ি চলে যাই। সারাদিন সেখানে থাকতে আমার ভালো লাগতো। আমার চেহারা আর জীবনযাত্রা দেখে আমার ভাইয়েরও চিন্তিত হয়ে পড়েছিলেন। মা আমাকে বুঝিয়ে সুঝিয়ে বলতেন, বাবা, তোমার কি হয়েছে? নিজেকে সামলাও, দেখো তো ফাটা কাপড় পরে ঘুরছো। আমি শুধু শুনতাম, কিন্তু আমি তাদের প্রশ্নের কোনো উত্তর দিতে পারছিলাম না।
এভাবে জীবন চলে যাচ্ছিল। আর আমার বিয়েরও 2 বছর হয়ে গেছে। আল্লাহর রহমতে আমার টুইন বাচ্চা জন্ম নিয়েছে। আমি তাদের জন্য পাগল ছিলাম। নিজের যে কোনো কিছুর থেকে তাদের 2 বোনকে আমি সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু আমার স্ত্রী সন্তান প্রাপ্তিতে একদমই খুশি না। তার আচরণ দেখে মনে হতো সে বাচ্চা চায়নি কখনো। কখনো বাচ্চা হওয়ার পর সে প্রায় 2 মাস করে নিজের বাপের বাড়িতে চলে যেতে শুরু করলো এবং বাচ্চাদের নিয়েই সেখানে থেকে যায়। সে জানতো আমি আমার বাচ্চাদের কতটা ভালোবাসি, তাদের ছাড়া আমি একদিনও থাকতে পারবো না। কিন্তু সে জেনেও আমাকে বিরক্ত করার জন্য মায়ের বাড়িতে বসে থাকতো। যদিও আমার শাশুড়ির আমার দোকান থেকে গহনা কিনে নিয়ে যাওয়ার ব্যাপারটা এখনও চলছিল। একদিন আমি খবর পেলাম আমার দোকানে এক কারিগর দোকান থেকে 1 লাখ টাকার গহনা নিয়ে পালিয়ে গেছে। এই কারিগরটি সেই ছিল যে প্রতিদিন আমার ম্যানেজারকে হিসাব দিত। আমার দোকানের স্টাফদের আমি এমনভাবেই বলে রেখেছিলাম যে আমি না থাকলে পুরো দোকানটা তাদের হাতেই থাকতো। এটা আমার ব্যবসার জন্য খুবই খারাপ একটা সিদ্ধান্ত ছিল। আমার দোকানে না যাওয়ার কারণে কাজ স্লো হয়ে গেল। তার উপর ছেলেগুলো সুযোগ পেল, নিজেদের ইচ্ছে মতো চলতে লাগলো। মাঝে মাঝে তো দোকান দুপুর পর্যন্ত বন্ধই থাকতো। এখন আবার ওই কর্মচারী চুরি করে পালিয়ে গেছে। চুরির পর আমার পরিবার আমাকে বুঝিয়ে বলল, রিয়াদ, তুই দোকানে যা, একটু সময় দে। তোর বিয়ে হয়ে গেছে, কিন্তু তুই কেন এমন হয়ে গেছিস? বুঝতে পারছি না। তাদের কথায় আমি দোকানে যাওয়া আবার শুরু করলাম, কিন্তু 1-2 ঘন্টার বেশি বসে থাকতে পারতাম না। এত বেশি জটিলতা হচ্ছিল, নানা চিন্তা আসতে লাগলো মনে। কখনো মন খারাপের চিন্তা, কখনো কারিগর ধোঁকা দিয়ে, কখনো এদের নিয়ে আর কখনো ওদের নিয়ে। আমার মনে হতো আমি দোকান থেকে উঠে পালিয়ে যাই। যখন শ্বশুরবাড়ি যেতাম তখন বাচ্চাদের সাথে দেখা করতে গেলে সেখানে স্ত্রীর আচরণ খুব খারাপ থাকতো। আমি ডিপ্রেশনের শিকার হতে শুরু করলাম। মনে হচ্ছিল আমার মধ্যে অনেক খারাপ দিক আছে। এই কারণে মানুষ আমাকে আর পছন্দ করতো না। আর ডিপ্রেশন দেখে আমার ভাই আমার বন্ধুদের সাহায্য নিলেন। এমন খারাপ পরিস্থিতিতেও আমার স্বাভাবিক হবার একটু ছিল, কারণ এখনও আমার পুরনো কিছু ভালো বন্ধু বান্ধব ছিল। একদিন এক কাছের বন্ধু আমাকে জোর করে বাড়ি থেকে টেনে নিয়ে গেল। সে আমাকে প্রথমে একটা পার্কে নিয়ে গেল। সেখানে আগে থেকেই আমার আরও কিছু পুরনো বন্ধু উপস্থিত ছিলেন। আমরা সবাই একে অপরের পাশে বসলাম। আমি তাদের সাথে বিয়ের পরে প্রথমবারের মতো দেখা করতে গিয়েছি। তারা আমাকে জিজ্ঞেস করলো, তুই কোথায় চলে গিয়েছিলি রে ভাই? কিরে, তোর কি ভাবিকে বেশি পছন্দ হয়েছে যে বন্ধুদেরও ছেড়ে দিলি? আমি তাদের কোনো কথার উত্তর দিতে পারছিলাম না। যখন তারা আমার চুপচাপ থাকা আর আমার চেহারার এমন অবস্থা দেখলো, তখন তারা আমার জন্য অনেকটা চিন্তায় পড়ে গেল এবং জিজ্ঞেস করতে লাগলো, তোর কি হয়েছে? তোর এই মলিন মুখ, পুরনো কাপড়, তোকে তো চেনাই যাচ্ছে না। আমি বিষয়টি এড়ানোর জন্য বললাম, দোস্ত, বিয়ের পর দায়িত্ব বেড়ে যায়, তারপর মানুষ নিজেকে সময় দিতে পারে কোথায়? এরপর আমি দেখলাম একদম হ্যান্ডসাম একটা ছেলে যে কোট প্যান্ট পরে এসেছে আমার সঙ্গে এসে বসে গেল। সে সবার সাথে হ্যান্ডশেক করছে আর সবাই তার সঙ্গে এমনভাবে কথা বলছে যেন তারা তাকে ভালো করে চেনে। তাকে দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। একসময় আমিও এমন সুন্দর পোশাকে বাইরে বের হতাম। তারপর আমার বন্ধু সেই ছেলের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল। আমার বন্ধু আমাকে দেখিয়ে বলল, এ হলো রিয়াদ, যাকে নিয়ে প্রায় কথা হয়। তারপর সেই ব্যক্তির দিকে তাকিয়ে বলল, এটা মারুফ সাহেব, আগর আগর সুগার মিলের মালিক। ইনি এখন আমাদের গ্রুপেরই সদস্য আর আমাদের খুব ভালো বন্ধু। আমি ওনার দিকে তাকিয়ে সালাম দিলাম। উনিও বসে বসে হাসতে হাসতে আমাকে সালাম দিলেন। আমিও হাসি দিয়ে উত্তর দিলাম। আমরা পরের 2 ঘন্টা সেখানে বসে গল্পগুজব করতে থাকলাম। কিন্তু এই 2 ঘন্টায় আমি বারবার অনুভব করছিলাম যে মারুফ সাহেব আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। যেভাবে উনি আমাকে দেখছিলেন তাতে আমি বেশ অসুস্থ হয়ে পড়ে যাচ্ছিলাম। যখন আমার বন্ধুরা আড্ডা শেষ করে উঠে যেতে লাগলো, মারুফ সাহেব আমাকে বললেন, রিয়াদ সাহেব, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি কি একটু সময় দিতে পারবেন আমার সাথে? আমার বন্ধুরা বলল, ভাই তুই তাহলে ওনার সাথে বস, আমরা যাই। আমার সকল বন্ধুরা ইতিমধ্যে চলে গিয়েছিল। তখন শুধু আমি বসেছিলাম আর আমার সঙ্গে মারুফ সাহেব। হঠাৎ তিনি বললেন, রিয়াদ সাহেব, আপনি জানেন আমি কিছু কবিরাজি আমলও জানি। আল্লাহ আমাকে প্রচুর সম্পদ দিয়েছেন, কিন্তু এই জ্ঞান অর্জনের উদ্দেশ্য ছিল শুধুই আমার শখ। আমি হাসতে হাসতে মাথা নেড়ে বললাম, আচ্ছা, যেমনটা সাধারণ মানুষ করে। আমার মনে হলো যদি তিনি সত্যিই কবিরাজি আমল জানেন, তাও আমি তার কাছে কি চাইতাম? কারণ যেমনটা আগেও বলেছি, তখন পর্যন্ত আমি জাদুটোনা সম্পর্কে কিছুই জানতাম না। এরপর ওনার সবকিছু শোনার পর আমি বললাম, শুনুন ভাই, খুব ভালো লাগলো, কিন্তু এখন আমাকে অনুমতি দিন, বাড়ি যেতে হবে। তখন তিনি বললেন, না, আমি আপনাকে দরকারি কাজে থাকতে বলেছি এবং যে কথাগুলো আমি আপনার সম্পর্কে বলছি সেটা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি। কিন্তু আপনাকে বলার একটা উদ্দেশ্য আছে, কারণ আমি দেখতে পাচ্ছি যে আপনার জীবন খুবই দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। আমি মারুফ সাহেবকে বললাম,
একটু পরিষ্কার করে বলেন আপনি কি বলতে চাচ্ছেন। আমি আপনার কথাগুলো বুঝতে পারছি না। তারপর তিনি আমাকে বললেন, আপনার কি সেই লাড্ডুর কথা মনে আছে যেটা খাওয়ার পর আপনার মাথা ঘুরেছিল, তারপর আপনি হাসপাতালে অবধি গিয়েছিলেন? আমি তাকে বললাম, আপনি এই সম্পর্কে কিভাবে জানেন? উনি বললেন, আমি তো অনেক কিছুই জানি, ওই তাবিজের কথাও জানি যেগুলো বিয়ের দিন আপনার বইয়ের পার্স থেকে পাওয়া গেছে, যেখানে আপনার নাম লেখা ছিল। তার কথা শুনে আমার মনে হচ্ছিল যেন বিদ্যুৎ চমকালো। আমি যেন একেবারে হতবাক। ঠিক আছে, লাড্ডুর ব্যাপারটা এমন হতে পারে যে আমার বন্ধুদের মাঝে কেউ হয়তো তাকে বলেছে, কিন্তু এই ঘড়ির ব্যাপারটা তো আমি ছাড়া কেউ জানতো না। ওই রাতে যখন আমি পার্স খুলে ঘড়ি বের করতে গেলাম, তখন তার মধ্যে যে তাবিজ এবং কাগজগুলো ছিল, এটা শুধু আমার জানার কথা, আর কারো না। আমি তাকে জিজ্ঞেস করলাম, ওই তাবিজ আর কাগজগুলোতে আমার নাম লেখা ছিল কেন? উনি বললেন, এগুলো সাধারণ কাগজ না, বরং এগুলো কালো জাদুর তাবিজ ছিল। আমি জিজ্ঞেস করলাম, আমার উপর কালো জাদু কি করবে এবং এই কালো জাদু আসলে কি? উনি বললেন, এটা এক ধরনের জাদু বিজ্ঞান, যেখানে কোনো জিনিসের শক্তি দিয়ে অন্যের উপর নিয়ন্ত্রণ করা হয়, তাকে ধ্বংস করা হয়, তার স্বাস্থ্যের ক্ষতি করা হয়। ওনার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তারপর আবার জিজ্ঞেস করলাম, আমার উপর কালো জাদু কে করবে? উনি বললেন, আপনার শুনতে কষ্ট হবে, কিন্তু আপনার বউ এখানে জড়িত আছে। আমি বললাম, মারুফ সাহেব, আপনি কেমন কথা বলছেন? একজন বউ তার স্বামীর জীবন কেন নষ্ট করতে চাইবে? তিনি বললেন, তাদের উদ্দেশ্য একটাই, আপনাকে মেরে আপনার সম্পত্তি দখল করা, আপনার সম্পত্তি দখল করে আপনাকে রাস্তার ফকির বানিয়ে দেয়া। আর এই কাজটা তারা বিয়ের দিন থেকেই করছে। আমি বললাম, ঠিক আছে, আমি মানলাম যদি সে জাদু করেও থাকে, তাহলে তার চিকিৎসা কি? মারুফ সাহেব হাসলেন এবং বললেন, চিকিৎসা তো আছে, কিন্তু আমি জানি আপনি সেটা করবেন না। আমি বললাম, আমি চেষ্টা করব, বলুন কি করতে হবে। তখন তিনি বললেন, এখনই যান আর আপনার স্ত্রীকে তালাক দিয়ে আসুন। আপনার উপর যে জাদু করা হয়েছে তার একমাত্র সমাধান এটাই। এরপর কি করতে হবে সেটা আমি বলে দেব। তালাকের কথা শুনে আমার মাথায় বাজ পড়ল। আমি বললাম, আমি তাকে তালাক দিতে পারবো না ভাই, আমি কোনোভাবেই তালাক দিতে পারবো না। আর যদি তালাক দেই, তাহলে সে আমার বাচ্চাদের সাথে দেখা করতে দেবে না। মারুফ সাহেব বললেন, আমি তো আগেই বলেছিলাম আপনি করবেন না, আর যেটা আমি আপনাকে জানাতে চেয়েছিলাম সেটা জানিয়ে দিলাম। এখন আপনি যান, আপনার যা ভালো মনে হয় তাই করুন। আল্লাহ আপনাকে নিরাপদে রাখুন, আমিন। এই বলে মারুফ সাহেব সেখান থেকে চলে গেলেন। আমি অনেকক্ষণ ধরে চেয়ারে বসে তার কথাগুলো নিয়ে ভাবছিলাম, কিন্তু পরে মারুফ সাহেবের কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেললাম। মনে হলো সে হয়তো আমাকে ভুল বুঝিয়ে রেখেছে, কারণ আমি আমার বউকে চরম পর্যায়ে বিলিভ করতাম। এটা তখনের কথা যখন আমার স্ত্রী তার বাপের বাড়িতে থাকতে গেছে, প্রায় 4 মাস হয়ে গেছে। কিন্তু আমাকে তখন সে তার বাপের বাড়িতে গিয়ে আর বাচ্চাদের সাথে দেখা করতে দিত না। আমার ভিতরে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে আমি না আমার স্ত্রীকে বলছিলাম, তুমি এতদিন বাপের বাড়িতে কেন থাকো, তার মাকে কিছু বলছিলাম যে আপনি এখনও কেন আমার দোকান থেকে ফ্রি সেট নিয়ে যাচ্ছেন। আমি খোলামেলা অনুমতি দিয়ে দিয়েছিলাম যে আমার শাশুড়ি যখন আসবে যা কিছু চাইবে দিয়ে দিতে। আপনারা ভাবতে পারেন যে প্রথমে ঝগড়া আমার স্ত্রীর সাথে এই কারণে হয়েছিল যে তার মা কেন ফ্রি সেট আমার দোকান থেকে নিয়ে যায়। এখন আমি নিজে অনুমতি দিচ্ছি, তাহলে এর মানে হলো আমি আসলে কারো প্রভাবের মধ্যে আছি। বুঝতে পারছেন নিশ্চয়ই। এক রাত্রে আমি স্বপ্ন দেখলাম যে একটা মেয়ের সাথে 4 মুখওয়ালা একটা বিশাল সাপ এসেছে আমার ঘরে। সাপ এত বড় যে দেখে আমি ভয় পেয়ে গেলাম। সে আস্তে আস্তে আমার দোকানে রাখা সব স্বর্ণালঙ্কারগুলো নিয়ে যাচ্ছিল। আমি চাইলেও কিছু করতে পারছিলাম না। যখন আমার চোখ খুলল তখন আমি ঘেমে ভিজে একাকার। আমার হৃৎপিণ্ডের ধড়ক বেড়ে গিয়েছিল। যে স্বপ্নে দেখে আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম। সেই দিনই সকাল 10টায় খবর পেলাম যে আমার দোকানে আগুন লেগেছে। আমি আর আমার ভাই সবাই দোকানে গিয়ে দেখলাম পুরো দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ভিতরে সব স্বর্ণ আর পাওয়া যাচ্ছে না। যেহেতু আগুন লাগলে স্বর্ণ নষ্ট হয় না, তাই এই স্বর্ণগুলো কোথায় গেল আমি কিছুই বুঝতে পারছিলাম না। স্বর্ণ চুরি করে দোকানে আগুন লাগানো হয়েছে। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি। আমার শাশুড়ি তার বড় ছেলেকে আমার দোকানে চাকরি দিয়েছিল। এমনকি আগুন লাগার দিন অবধি সে চাকরিতে ছিল। সে 1 সপ্তাহ আগেই দোকানে জয়েন করেছিল। তার মানে কি কেবল 1 সপ্তাহ হয়েছে সে এসেছে, আর এমন ঘটনা ঘটল। আমি দোকানের সব দায়িত্ব ওকে দিয়েছিলাম, কারণ সে আমার পরিচিত, আর সব থেকে বড় কথা সে আমার আত্মীয়। কমপক্ষে কর্মচারীদের একটা লাইনে রাখা যাবে তার মাধ্যমে, এই ভেবেই আমি তাকে চাকরিটা দিয়েছিলাম তার মায়ের কথা শুনে। কিন্তু সে যা করেছে সেটা কর্মচারীদেরও পেছনে ফেলে দিয়েছে। এরপর আমার ভাই হাসান বলছেন, এই কাজের হয়তো তোমার বউয়ের ভাইয়ের হাত আছে, সব ওর করা। কিন্তু আমি তাদের বলছিলাম, ভাই যা হওয়ার হয়ে গেছে, টাকা কি জিনিস, আবার কামাই করে নেব। আমার ভাই আমার মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, এটা কি বলছিস, তোর কি মাথায় সমস্যা হয়েছে?
এত কিছু হয়ে গেল, এখনো নিজের শাশুড়ি পরিবারকে কিছু বলছিস না কেন? আমি বললাম যে বলছি না, কোনো সমস্যা নেই। তোমাদের এই ঘটনার কিছুদিন পর আমার স্ত্রী ফিরে এলো। আমি তো শুধু আমার বাচ্চাদের দেখে খুশি হয়ে গিয়েছিলাম এবং তাদের দেখে আমার ব্যবসার এত বড় ক্ষতিটাও আমি ভুলে গিয়েছিলাম। আমার স্ত্রীর আচরণও আমার সাথে অনেক ভালো হয়ে গিয়েছিল। হঠাৎ করে সে আমাকে সান্ত্বনা দিচ্ছিল, বলছিল পেরেশান হবেন না, এটা আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা। পরের 1-1.5 মাস আমার খুব ভালো কেটেছে, বাচ্চাদের সাথে খেলতে খেলতে, এবং স্ত্রী তো খুব ভালো আচরণ করলো। তারপর আমার স্ত্রী আবার তার বাপের বাড়িতে চলে গেল। 2 দিন পর ফিরে এলো, তার হাতে একটা ক্ষীর রান্না করা কাচের বাটি ছিল। সে বলতে শুরু করলো, আমি আপনার সমস্যার জন্য কোরআন খতম দিয়েছিলাম, আর এই ক্ষীর হাফেজদের খাওয়ানো হয়েছে, আর একটা পড়া ক্ষীর, তাই আমি ভাবলাম যে আপনার জন্য নিয়ে আসি। আমার বউয়ের কথা শুনে যখন আমি ক্ষীরটা খেলাম, তখন যেন আমার অন্যদিকে আর কোনো খেয়াল ছিল না। আমি যেন আমার বউয়ের পোষা কুকুরের মতো প্রভুভক্ত হয়ে গিয়েছিলাম। যেমন যখন আমি ক্ষীরটা খাচ্ছিলাম, আমার স্ত্রী আমাকে বলছিলেন যে আপনি আপনার সম্পত্তির অংশের দাবি করুন এবং আপনার ভাইদের বলুন যেন তারা আপনার অংশ দিয়ে দেয়। আমার আম্মু আব্বু মারা গিয়েছিলেন এর মধ্যে, আর আমার সব খরচ আমার ভাই চালিয়ে নিচ্ছিলেন। এটা ঠিক যে তাদের দোকান বা এই বাড়িতে আমার অংশ ছিল, কিন্তু এত কিছুর উন্নতিতে সব কষ্ট তো আমার ভাইয়েরই। আমি তোর জীবনে শুধু নিজের কাজই সামলেছি। আমার ভাই খুব ভালো মানুষ ছিলেন। তিনি আমার কষ্ট দেখে কখনোই বলেননি তুমি কেন দোকানে আসো না, বরং উনি আমার সব খরচ নিজেই তদারকি করতেন এবং আমাকে ভালো পরামর্শ দিতেন। আমাদের পরিবারের জুতার ফ্যাক্টরি ছিল, আমরা পুরো ভারত জুড়ে আমাদের জুতা বিক্রি করতাম। শুধু দিল্লিতেই আমাদের 3-4টা দোকান ছিল। আমার ভাই সেখানেও বসতেন। আমি জীবনে কখনো ভাবতে পারিনি যে আমি আমার ভাইয়ের বিপক্ষে যাব বা তার সাথে এমন কোনো আচরণ করব যাতে করে আমাদের সম্পর্ক নষ্ট হয়। কিন্তু জানি না ওই দিন কি হয়েছিল। ক্ষীর শেষ করে আমি বাটিটা পাশে রেখে সোজা আমার বড় ভাইয়ের কাছে চলে গেলাম। আমি তাকে বললাম যে আমার নিজের অংশ চাই। আমার বড় ভাই জিজ্ঞেস করতে লাগলেন যে কি এমন হলো, কি এমন দরকার পড়লো যে তুমি তোমার অংশ দাবি করছো? আমি বললাম আমি আমার কাজ করতে চাচ্ছি, তাই টাকাটা দরকার। তিনি বললেন ভাই, তুমি আগে যে কাজ করছিলে সেটা তো মাঠে মারা গেছে, এখন তোমার কাজ করার কি দরকার, যখন বাড়িতে বসে টাকার ব্যবস্থা হয়ে যাচ্ছে তোমার। আমি যাই করছি সব তো তোমার আর আমারই, অংশ নিয়ে কি করবে? উনিও বললেন যে যতটুকু লাভ হয় আমরা 2 ভাই মিলে ভাগ করে নেই, এবং আমাকে উনি সমান অংশই দেবেন। যা আসলে সত্যি। ভাইজানের কথা শুনে আমি কিছুটা চুপ হয়ে গিয়েছিলাম, কিন্তু এরপর আমি আমার ভাইকে বললাম সেটা ওনার জন্য খুবই অপমানজনক ছিল। আমি ওনাকে বললাম আমি জানি যে সে আমার সম্পত্তি নিজের নামে করে নিতে চাচ্ছেন। এই ব্যাপারে আমি ওনাকে আদালতে যাবার হুমকি দিলাম। আমার বড় ভাই হতভম্ব হয়ে আমার কথা শুনছিলেন। তিনি জানতেন এই অবস্থায় আমি আমার শ্বশুরবাড়ির পক্ষে ছিলাম। তিনি এও জানতেন যদি তিনি আমাকে সম্পত্তি দিয়ে দিতেন তাহলে আমি সেটা শ্বশুরবাড়ির উপর লুটিয়ে দিতাম। এভাবে বিষয়টা প্রতিদিন চলতে লাগলো। আমি কখনো ঘরে ভাইয়ের সাথে লড়াই শুরু করে দিতাম, আবার কখনো দোকানে গিয়ে তাকে অপমান করতাম। আমার ভাই প্রতিদিনের ঝগড়াঝাটিতে বিরক্ত হয়ে গিয়েছিলেন। একদিন উনি আমাকে ডেকে জিজ্ঞেস করতে লাগলেন, বলো কতটা ভাগ আছে তোমার? আমি সব হিসাব করে বললাম এবং হিসাব আমার যা অংশ এসেছিল তার চেয়ে দ্বিগুণ সম্পদ দাবি করলাম। আমার ভাই এতটাই ভালো মানুষ ছিলেন যে উনি নিজের মালিকানার একটা দোকানও আমাকে দিয়ে দিলেন এবং বললেন এরপর থেকে সামনে আসার চেষ্টা করো না, আমাদের জন্য তুমি মরে গেছো। আমি খুব খুশি হয়ে বাড়িতে ফিরলাম। আমার স্ত্রীকে সেই দোকানের কাগজ দেখালাম, সেও খুব খুশি হয়ে বলছিল এমনই হয় সিংহ, তুমি সিংহের মতো কাজ করেছো। স্ত্রীর প্রশংসা শুনে আমি গর্বে ফুলে উঠেছিলাম, কিন্তু বাস্তবে আমি পুরোপুরি তার দাস হয়ে গিয়েছিলাম। সে যা বলছিল আমি তাই করছিলাম। একদিন সে জিনিসপত্র প্যাক করতে করতে বলল, চলো তাহলে আম্মুর বাড়িতে যাই, আমরা আমাদের সম্পত্তি নিয়ে এসেছি, এখন তার সাথে থাকতে পারবো না। এরপর আমি শ্বশুর বাড়িতে চলে গেলাম। সেখানে আমার এমন একটা ভিআইপি ট্রিটমেন্ট হচ্ছিল যেন আমি দেশের রাজা, কিন্তু আসলে এখন আমি তাদের দয়া দক্ষিণার উপরে ছিলাম, কারণ জানি না তারা আমাকে কি খাওয়াচ্ছিল আর কতটা জাদুর প্রভাবের দিকে ঠেলে দিচ্ছিল। আমার অবস্থা এমন ছিল যে তারা উঠতে বললে আমি উঠতাম, তারা বসতে বললে আমি বসতাম, তারা দাঁড়াতে বললে আমি দাঁড়াতাম। একদিন আমার শাশুড়ি বলতে লাগলেন, বাবা দোকান তোমার নামে আছে, এমন যদি হয় যে কাল তোমার ভাই আবার দোকানে দাবি করে, এই দোকানটা আবার দখলে নেয়। আমি বললাম জি আম্মি, তাহলে আপনি কি চান, আমাদের কি করা উচিত? তিনি বললেন, বাবা এই মুহূর্তে তোমার জন্যই চিন্তা করছি, ভালো হবে যদি কিছু সময়ের জন্য এই দোকানটা আমার ছেলের নামে করে দাও। এতে আর সে দাবি করতে পারবে না, দখলও নিতে পারবে না, সহজ হয়ে যাবে ব্যাপারটা। আমি ওনার প্রস্তাব ফিরিয়ে দিতে পারলাম না। আমি তাদের একটা পোষা কুকুরের মতো বললাম, ঠিক আছে আম্মি, যেভাবে আপনি চান। এরপর আমি আমার দোকানটা আমার শ্যালকের নামে করে দিলাম। আমি জানি খুব
রাগ হচ্ছে শুনে আপনাদের। আমার সাথে যা যা হয়েছে সেগুলো সব কিছুর সীমা পার করে ফেলেছিলাম। ভাবলে রাগ আসে। যেদিন দোকানটা আমি আমার শ্যালকের নামে লিখে দিলাম, সেদিন থেকে আমার শ্বশুরবাড়ির মানুষের আচরণ পাল্টে গেল। 3 দিনের মধ্যে তারা আমাকে বাড়ি থেকে বের করে দিল। 1 সপ্তাহ পরে দোকানে নোটিশ এসে গেল। আমি রাস্তায় এসে পড়লাম। মারুফ সাহেব যে কথা বলছিলেন সেটা সত্যি হয়ে গেল। পরের কিছুদিন আমি বন্ধুদের কাছে থাকলাম। ভাইকে আমার অবস্থার কথা জানানোর পর আমার সঙ্গে তিনি দেখা করেননি, কিন্তু আত্মীয়দের মাধ্যমে আমাকে সাহায্য করে গেছেন। পরের 10 বছরের মধ্যে আমার ভাইয়ের অবস্থাও খারাপ হয়ে গেল। ভাতিজারা তো মুখ দেখাতো না। ছোটবেলা থেকে আমার প্রতি তাদের মনে ঘৃণা জন্মে গিয়েছিল। সেটা বড় হয়েও যায়নি। আমার স্ত্রী আমাকে তার সন্তানদের সাথে দেখা করতে দেয়নি। আর আমার জীবন এরকম, কখনো দরবারে গিয়ে খাই, সেখানে রাতে ঘুমিয়ে পড়ি, কখনো কোনো হোটেলের বাইরের বেঞ্চে শুয়ে পড়ি। এক সময়ের রাজপুত্র, আজ ভিখারির মতো কি একটা জীবন কাটাচ্ছি। প্রতিটা মুহূর্তে মরার জন্য দোয়া করি। জানি তোমরা ভাবছো আমি চাকরি করি না কেন। বিশ্বাস করো, আমাকে দিয়ে কিছু হবে না। যদি কিছু করতে চাইও তাও কিছু হবে না। আমার বয়সও তেমন বেশি হয়নি, কিন্তু তবুও বেঁচে থাকতে ইচ্ছে করে না। আমি বাঁচতে চাই না, মাফ করো। হয়তো অন্যের ঘটনার মতো আমার ঘটনায় কোনো বিকৃত চেহারা নেই, কোনো রুকাইয়া নেই, কোনো জিনের ভয় নেই। আমি অনেকাংশেই যা অনুভব করেছি সেগুলো বলিনি, কারণ সেগুলো যদি বলি তবে রাত পার হয়ে যাবে। আর আমি তোমাদের শ্রোতাদের শুধু বিরক্তই করব। আমার ঘটনা যদি ভালো না লাগে তাহলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই বলে রিয়াদ ভাই তার ঘটনা শেষ করেন। প্রিয় শ্রোতাগণ, আজকের ঘটনা যদি আপনাদের একটুও ভালো লাগে তবে আমাদের সার্থকতা। যদি আপনাদের ভালো না লাগে তবে আমি ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।